রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায় চিকিৎসকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, বসে নেই ফ্যাসিবাদের সুবিধাভোগীরা। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। গ্রামীণ স্বাস্থ্য সেবার করুণ দশা। 19,000-এর বেশি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র উপকেন্দ্র থাকলেও প্রাথমিক সেবা পায় না প্রান্তিক জনগোষ্ঠী। কূটনীতিকদের সামনে জুলাই হত্যার চিত্র তুলে ধরল জামায়াত। রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে সন্ধ্যার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। গণভোটে যদি বেশিরভাগ জনগণ হা বলে, তাহলে গণভোটের রায় সবাই বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তাদের মুখ দিয়ে বললো, আমরাও বললাম যে এই নির্বাচন হলো, যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, তো তার পেয়ে গেলেন, এবার তাদের মানসিকতা বদলে গেল। গণ অভ্যুত্থানের ইতিহাসে দলীয়করণ না করার তাগিদ এনসিপি আহ্বায়কের। স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যার স্মৃতিচিহ্ন উধাওয়ের সমালোচনা। এখানে যাতে কোনো ধরনের দলীয় ইতিহাস পরিণত না হয়, এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা এবং একটা জাতীয় ইতিহাসের কেন্দ্রে যাতে আমরা এটাকে রাখতে পারি। 24-এর 5 আগস্টের পর জিআইসিসিএল-এর সব আলামত নষ্ট করা হয়েছে, জানালেন চিফ প্রসিকিউটর। 1/11-এর পর তারেক রহমানকেও নির্যাতন করা হয় সেখানে। আজও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দীর্ঘ যানজট। চরম ভোগান্তিতে যাত্রী চালক। সিলেটে 6 মাসে দুর্ঘটনায় প্রাণ গেছে 117 জনের। ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। অস্ত্র সংকটের তথ্য ফাঁস হওয়ায় চটেছেন ট্রাম্প। জনতাকে পাশে নিয়ে ষড়যন্ত্র রুখছেন তেহরান। মন্তব্য পেজেশকিয়ানের। সবাইকে আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। একটি চক্র সুকৌশলে জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, উত্তরাধিকার সূত্রে সমস্যা জর্জরিত জ্বালানি খাত পেয়েছে বর্তমান সরকার। ড্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে প্রধানমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক সম্পৃক্ততার জন্য চিকিৎসা সেবায় যেন বিঘ্ন না ঘটে সেজন্য সতর্ক থাকতে হবে চিকিৎসকদের। সরকার প্রধান জানান, দ্রুতই হেলথ কার্ড বিতরণ করবে সরকার। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের আয়োজন জাতীয় সংসদ ভবনের এলডি হলে। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। আমি ড্যাবের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকরা অংশ নেন। এ সময় শিক্ষার্থী ও চিকিৎসকদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের যৌক্তিকতা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকে প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন। এটা কোনো অযৌক্তিক কোনো বিষয় নয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্বে পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই ব্যাপারে এখানে উপস্থিত ড্যাবের সকল চিকিৎসক বৃন্দকে আমি সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো। ক্ষমতা আসার পরপরই জ্বালানি সংকটে তীব্র সমালোচনার মুখে পড়ে তারেক রহমানের সরকার। এই সংকটের জন্য আওয়ামী লীগ সরকারের ভুল নীতিমালাকে দায়ী করেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।
সেজন্যই পরিকল্পনা আমরা উপস্থাপন করতে পারি, যা বাস্তবায়নের মাধ্যমে এই পেট্রোল বলুন, গ্যাস বলুন বা সামগ্রিকভাবে জ্বালানি খাত বলুন, এর থেকে দেশ এবং দেশের মানুষকে ধীরে ধীরে আমরা সংকট থেকে ধীরে ধীরে আমরা বের করে নিয়ে আসতে পারি। প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ই হেলথ কার্ড বিতরণের চেষ্টা চলছে বলে জানান সরকার প্রধান। যত দ্রুত সম্ভব ই হেলথ কার্ড চালু করার কাজ আমরা চেষ্টা করছি বাস্তবায়ন করতে। এর বাইরে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত এরই ভিতরে নেওয়া হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পায়রা উড়িয়ে উদ্বোধন করেন চিকিৎসক সমাবেশের। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য প্রতিষ্ঠান 19,000-এর বেশি, যার মধ্যে রয়েছে পরিবার পরিকল্পনা, উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক। তারপরও মিলছে না কাঙ্ক্ষিত প্রাথমিক স্বাস্থ্য সেবা। বেশি বেহাল দশা উপস্বাস্থ্য কেন্দ্রের। স্বাস্থ্যমন্ত্রী জানালেন 3 প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জিহাদ ইসলামের ক্যামেরায় দেশের প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্র ঘুরে বাস্তবতা তুলে এনেছেন সহকর্মী হাসান মিসবাহ। দেয়ালে ফাটল, খুলে পড়ছে পলেস্তারা, সামনে নোটিশ ঝুঁকিপূর্ণ ভবন, অথচ ভবনের বয়স মাত্র 26 বছর। এটি বাগেরহাটের গোয়ালমাঠ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র। সেবা বন্ধ আছে বেশ কিছুদিন ধরে। এবার যাচ্ছি যশোরের পাজিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসক নেই, সেবা দেন ফার্মাসিস্ট। তিনিই প্রেসক্রিপশনে লিখে দেন বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক। ফ্লুক্লোক্সাসিন যে কেটে গেলে ঘা হলে সেখানে দিছি, আর আপনার জ্বর সর্দি কাশিতে আপনার সেফিক্সিম দিয়েছি, আর অ্যাজিথ্রোমাইসিনটা দিয়েছি। যার ডায়রিয়া হয়েছে তাকে, যেহেতু আমাদের সিপ্রোফ্লক্সাসিন নেই, তার পরিবর্তে অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার দিচ্ছি এখানে। বাইরে লেখা 24 ঘন্টা ডেলিভারি, অথচ স্থানীয়রা বললেন কোনো ডেলিভারি হয় না সেখানে। 2 মাস ধরে কেন্দ্রটি খোলাই হয়নি। সামনে জমে আছে পানি। এটি অভয়নগরের প্রেমবাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এখানে পাওয়া যায় জন্মনিয়ন্ত্রণ বড়ি, আর হয়তো কাশি, জ্বর, তাও সবসময় থাকে না। এই হাসপাতাল জন্মতে কোনদিন ডেলিভারি রুগী থেকে কোনদিন ডেলিভারি হয়নি। 10টা বাজে ফিরাই, এখনো কোনো ডাক্তার এখানে আসেনি। আমাদের বাড়িতে হাসপাতাল আমরা আগে করছি, কোন দিনই আমাদের সুযোগ সুবিধা পাই সেটা না পাচ্ছি না। আমরা সেটা না পাচ্ছি, আমাদের হাসপাতাল দরকার নাই। সারা দেশে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র 1313টি। এর মধ্যে অবকাঠামো নেই 366 ইউনিয়নে। 6,500 জনবলের মধ্যে অর্ধেক পদই শূন্য। সব কেন্দ্রে একজন MBBS ডাক্তারের পদ থাকলেও কোথাও দেখা মেলেনি। যশোর শহর থেকে খুব কাছেই বন্ধবিলা ইউনিয়ন। 26,000 মানুষ বসবাস করেন এই ইউনিয়নে। যে ইউনিয়নের মানুষের জন্য করা হয়েছে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি, কিন্তু সপ্তাহে মাত্র 1 দিন স্বাস্থ্যসেবা মেলে এখানে। আর বাকি দিনগুলোতে স্বাস্থ্য সহকারীরা এভাবে এসে অলস বসে থাকেন। তবে তাদের আরেকটি কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ। সেটি হলো রোগী আসলে তারা বলে দেন সেবা এখন নয়, সোমবার। কিন্তু সোমবারে সপ্তাহে 1 দিন ডাক্তার আসে এখানে, ওই 1 দিন আসার কথা বলে দিই। কিন্তু লোক নেই, চিকিৎসা দেবে কিনা, মানুষ কোন সময় করে বিপদে পড়ে কিনা, আসবে স্বাস্থ্যকেন্দ্রে আইসে পাইলেও না, বিলম্ব তো অবশ্যই। সারা দেশে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র 3,307টি। এর মধ্যে মডেল স্বাস্থ্যকেন্দ্র 500টি। 24 ঘন্টা স্বাভাবিক সন্তান প্রসবের কথা থাকলেও সেটি যেন ঘোষণাতেই সীমাবদ্ধ। একটি কেন্দ্রে মাসে গড়ে 3টি নর্মাল ডেলিভারিও হয় না। প্রতিষ্ঠানে যে আমরা গরিব গুরু আশেপাশে যারা আছি, তারা যে কিছু পাবো, কিছু সাহায্য পাবো, কিছু ওষুধপত্র পাবো, কোনোদিন কিছু পাই না আমরা। এখন তো এরা পরিত্যক্ত, মানে এরা ভাঙ্গে যাবে বিধায় ভয়তে ওই কাউন্সিলের মধ্যে নিয়ে বসাইছি আমরা। 1 দিন অথবা 2 দিন সপ্তাহে বসে, আর প্রতিদিন আসলে মনে করেন যে প্রায় লোকজন মনে করেন যে এখানে ঘুরে ঘুরে চলে যায়। দেখা গেলো সাপ্তাহিক সিগনেচার বা মাসিক সিগনেচারটা কমপ্লিট করার জন্য ওই সময় তো এরা আসে, এখানে এসে সিগনেচার করে ওদের কাজ ওরা করে চলে যায়। এদিকে দেশের 14,000 কমিউনিটি ক্লিনিকে কিছুটা সেবা মিললেও অনেক ক্লিনিকের অবস্থা জরাজীর্ণ। সময় মতো খোলা হয় না, সেবা বঞ্চিত রোগীরা। কমিউনিটি ক্লিনিক আইডিয়াটা একটা রাজনৈতিক চিন্তার সাথে যুক্ত করে ফেলা হয়েছিল। মাঝখানে যে ইউনিয়ন সাবসেন্টারগুলোতে খুবই কমই গুরুত্ব দেওয়া হয়েছিল, ফ্যামিলি প্ল্যানিংয়ের কিছু গুরুত্ব ছিল। তো এইটা কিন্তু ঘটেছিল যে আমরা যে কোনো উপায়ে কমিউনিটি ক্লিনিকে হাইলাইট করে এটা বিপ্লব দেখাবো, আর মাঝখানেরটা যে দুর্বল হয়ে গেল সেটা আমরা খেয়াল করব না। তো তার ফলে কিন্তু ওইখানে একটা ক্ষতি হয়েছে। ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার এত বড় আয়োজন বিশ্বে বিরল। নানা রোগের চিকিৎসার পাশাপাশি প্রসবকালীন সেবাসহ বিনামূল্যে দেয়া হয় ওষুধও। কিন্তু জনবল সংকট আর অব্যবস্থাপনায় ধুঁকছে সব স্বাস্থ্য প্রতিষ্ঠান। প্রাইমারি পাবলিক হেলথের পরিকল্পনার আন্ডারে
এই তিনটাকে সমন্বয় করে আমরা যেটা ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার যে আমাদের লক্ষ্য, প্রাইমারি হেলথ কেয়ার, এটা নেওয়ার জন্য এটাকে ইন্টিগ্রেটেড একটা সিস্টেমে এনেই আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো ইনশাল্লাহ। তিনটা প্রতিষ্ঠান মিলে কি একটা হবে নাকি? না, এরকম একটা হওয়ার মতো চিন্তা আমরা করি নাই, বাট মানে ওয়ার্ক এরিয়াগুলি মানে প্রপারলি ডিস্ট্রিবিউট করা হবে। একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি প্রাথমিক স্বাস্থ্যসেবা, কিন্তু কখনোই তা শক্তিশালী করা হয়নি। ফলে দিন দিন বাড়ছে গ্রামের রোগীদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয়। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। নিজেরা গণভোটের প্রস্তাব দিলেও ক্ষমতায় গিয়ে বিএনপির মানসিকতা বদলে গিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, সংবিধান সংস্কার কমিটি না থাকলে 2026 সালের নির্বাচনও সংবিধানে নেই। রাজধানীর মিন্টো রোডে কূটনীতিকদের নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন শেষে এই অভিযোগ করেন জামায়াত আমির। বলেন, সংসদের দাবি না মানায় জনগণকে নিয়ে রাজপথের আন্দোলনে নেমেছে বিরোধী দল। শেখ হাসিনা সরকারের মতো বর্তমান সরকারও দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণ করছে। রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে সন্ধ্যায় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিরোধী দলীয় নেতা জানান। কূটনীতিকদের সামনে তুলে ধরেন জুলাই হত্যার চিত্র। ডাক্তার শফিকুর রহমান বলেন, পিলখানা হত্যাযজ্ঞ থেকে শুরু হয় আওয়ামী লীগের খুনের রাজনীতি। তারাই দিয়ে গণভোটের জন্য মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এবং জনগণকে কথা দিয়ে গণভোটে যদি বেশিরভাগ জনগণ হা বলে, তাহলে গণভোটের রায় সবাই বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তাদের মুখ দিয়ে বললো, আমরাও বললাম, যে নির্বাচন হলো, যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, 2/3 পেয়ে গেলেন, এবার তাদের মানসিকতা বদলে গেল। কোনো দলের নয়, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে তুলে ধরা হোক জাতীয় পর্যায়ের ইতিহাস, এমন দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জাদুঘর পরিদর্শন করে এনসিপির 50 সদস্যের একটি প্রতিনিধি দল। নাহিদ ইসলামের অভিযোগ, ফেলানী হত্যাসহ সীমান্ত নির্যাতনের অনেক স্মৃতিচিহ্ন সরিয়ে নেওয়া হয়েছে। এর বদলে আওয়ামী লীগ আমলে বিএনপি নেতাকর্মীদের হয়রানির চিত্র বাড়ানো হয়েছে। রয়েছে দলীয় নানা বক্তব্য। 5 আগস্ট উদ্বোধনের পরদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকালে পরিদর্শনে যায় এনসিপির একটি প্রতিনিধি দল। তারা ঘুরে দেখেন জাদুঘরের বিভিন্ন অংশ। নিচতলায় শেখ হাসিনার আমলে হওয়া গুম খুনের নানান প্রামাণ্যচিত্র ও স্মৃতিচিহ্ন সাজানো। দ্বিতীয় তলায় জুলাইয়ের বিভিন্ন আলোকচিত্র, ভিডিও, নথিপত্র ও শহীদদের ব্যবহৃত সামগ্রী, যা ঘুরে ঘুরে দেখে প্রতিনিধি দল। তারা ঢোকেন প্রতীকী আয়না ঘরেও। পরিদর্শন শেষে জাদুঘরের বেশ কিছু অসঙ্গতি তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সীমান্ত হত্যা আর ফেলানির স্মৃতিচিহ্ন ছিল জাদুঘরে, যেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এর পরিবর্তে বেড়েছে বিএনপির নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্মৃতি। এই সময় জুলাই জাদুঘরকে কোনো দলীয় নিদর্শন না বানানোর আহ্বান জানান তিনি। সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফ ভারতীয় বাহিনী দ্বারা, প্রায় তাদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। আমরা যখন এবার ছিলাম তখনও গত 16 বছরের বিষয়গুলো দেখানো হয়েছে। সেখানে বিএনপির যে নির্যাতিত হয়েছে তারা দল হিসেবে সেগুলোর কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টগুলো এবার বৃদ্ধি করা হয়েছে, বাড়ানো হয়েছে। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত যে কোনো ইতিহাস, বক্তব্য, জাদুঘর, সেটা যাতে একটা জাতীয় চরিত্র থাকে, যাতে সেটাকে সবাই ধারণ করতে পারে। জাদুঘরে লোকবল সংকট নিয়েও কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ। এটিকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে কমপক্ষে 200 কর্মী নিয়োগেরও দাবি তোলেন নাহিদ ইসলাম। জুলাই স্পিরিটকে ধারণ করে সেই ধরনের লোকদেরকে দিয়েই এই জাদুঘর পরিচালনা করতে হবে, বিশেষজ্ঞ লোকদেরকে দিয়ে। ফলে এটার একটা স্বায়ত্তশাসিত কাঠামো প্রয়োজন, আইন প্রয়োজন, এবং প্রায় 200-র মতো জনবল এখানে প্রয়োজন। তো এখন পর্যন্ত 15 থেকে 20 জন আছে এবং তারা ভলেন্টিয়ার দিয়ে আপাতত চালাচ্ছে। তো এইভাবে কিন্তু এটা খুবই ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা, নিরাপত্তাহীনতা এবং ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা আছে। বেলা 11টা থেকে জনসাধারণের জন্য খুলে দেয়া হয় প্রবেশ গেট। নারী পুরুষ নির্বিশেষে সব বয়সীরা ঘুরে দেখেন জুলাই স্মৃতি জাদুঘর। অনেকেই করেন 24-এর স্মৃতিচারণ। প্রজন্ম থেকে প্রজন্ম যাতে শেখ হাসিনা ও তার ফ্যাসিজমের গল্পগুলো পৌঁছে যায়, তাই সন্তানদেরও সঙ্গে এনেছেন অভিভাবকরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
১/১১-র সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল। ৫ আগস্টের পর জেআইসি সেলের সব আলামত নষ্ট করা হয়েছে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ঢাকা সেনানিবাসে ডিজিএফআই সদর দপ্তরে আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপারেশন ট্রাইব্যুনালের ৩ জন বিচারপতি সহ প্রসিকিউশন টিম। পরিদর্শনের পর চিফ প্রসিকিউটর বলেন, ন্যায় বিচারের জন্য সহায়ক হবে এই পরিদর্শন। তাদের সাথে পরিদর্শন করেন গুমের ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবীরাও। জেআইসি সেলে গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান। সেই মামলার বিচারের অংশ হিসেবেই তারা আজ ঘটনাস্থল পরিদর্শন করছেন। মামলায় অভিযুক্ত ১৩ জনের মধ্যে ডিজিএফআইয়ের ৫ জন সাবেক মহাপরিচালক এবং ৫ জন পরিচালক রয়েছেন। জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলি বিচারে রিফ্লেকশন হবে। Super spicy flavor Mr. Noodles. Bro, what a chal. ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের আমতলী আলেখার চর থেকে কোটবাড়ি ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে যাত্রী ও চালকরা। সকাল থেকেই মহাসড়কের দীর্ঘ যানজট ছিল। বেলা বাড়ার পর থেকে তা কিছুটা কমে আসে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কের আমতলী এলাকায় ঢাকামুখী অংশ দীর্ঘদিন ধরেই খানাখন্দে ভর্তি। গতকাল সেখানে এক দফায় অস্থায়ী সংস্কার কাজ হয়। পুরোপুরি সংস্কার কাজ শেষ হলে যান চলাচলও স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন পুলিশ। এদিকে গতকালও একই স্থানে দীর্ঘ যানজটের কারণে দুর্ভোগে পড়েন চালক। এরপরে আবার যাবো ক্যান্টনমেন্ট, গাড়ি দিয়ে ভাই পেয়েছি না। কালকে জ্যাম ছিল, কালকে গাড়ি থাকতে যাচ্ছিলাম চট্টগ্রাম, আসি নাই। তো আজকে সকালবেলা বড় বড় রওনা দিচ্ছি, এখন বেলতুরি থেকে এখন জামগড়া দিচ্ছি। এখন আল্লাহ জানে কখন ক্যান্টনমেন্ট পার হবো। আজকে 2 দিন যাবত যাত্রীদেরও ভোগান্তি, আমাদেরও ভোগান্তি। ব্যস্ত রেখে যাত্রী রেখেছে, ইনকাম তো নাই। এই বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন, আপনি এখন কুমিল্লার যে জায়গায় অবস্থান করছেন সেখানকার সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন, আর এই যে ভোগান্তি সেটা লাঘবের কোনো সম্ভাবনা আছে কিনা আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। যদি আমি এখন রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে আমতলী এলাকায়, অর্থাৎ যেই জায়গাটি ভাঙাচোরা গর্তের কারণে এই খানাখন্দের সৃষ্টি এবং এই যা ভোগান্তির শুরু। তো এখানে কিন্তু সকাল থেকে এই সড়ক জনপদের যে সংস্কার কাজ সেটি কিন্তু আসলে চলছে। অল্প কিছুক্ষণ হলো সেই কাজের আসলে কি সমাপ্তি করেছেন নাকি আসলে আমরা এখন পর্যন্ত বলতে পারতেছি না। তবে আমরা এই বিষয়ে কথা বলবো এখানকার যে সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার কাছে। আসলে আমরা জানতে চাইবো এই সমস্যার সমাধান কখন নাগাদ হবে। আচ্ছা, আপনাদের তো এতক্ষণ পর্যন্ত সংস্কার কাজ চললো, আসলে এই সমস্যার সমাধান কখন নাগাদ শেষ হতে পারে বা এখন কি পরিস্থিতি? আসলে আপনারা দেখছেন যে গত কয়েকদিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টির কারণে আমরা মেরামতের যে গতি, এই গতিটা আসলে কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারছি না। তো আজকে আমরা একটা ভালো ওয়েদার পেয়েছি, আমরা আজকে সারাদিন মেরামত করেছি, আমরা রাতের বেলাও মেরামত করব এবং আপনি দেখছেন যে ইতিমধ্যে গাড়ির গতি বেড়েছে এবং এইভাবে গাড়ি চলতে থাকলে আগামী 1 ঘন্টার ভেতরে যানজট শেষ হয়ে যাবে। কিউ যেটা আছে সেটা শেষ হয়ে যাবে। তো আমরা আশা করছি আগামীকালকে থেকে আর কোনো যানজট থাকবে না। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে তারা আশা করছেন যে আগামী 1 ঘন্টার মধ্যেই যে যানবাহন চলাচলের স্বাভাবিক গতি ফিরে আসবে। ইতিমধ্যে তাদের অস্থায়ী সংস্কার কাজ শেষ হয়েছে। তবে চালক ও এই সড়কে যে যারা চলাচল করে তারা বলছেন যে আসলে যত দ্রুত সম্ভব যাতে স্থায়ীভাবে এই সমস্যার সমাধান করে, এখন সেটাই প্রত্যাশা। এবং বৃষ্টি হলে হয়তো এই সংস্কারও ভেস্তে যাবে, এটি কিন্তু আসলে যাত্রী চালকরা বলছেন। জ্যোতি। খোকন, আমাদেরকে সেখানকার বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।
নাটোর ও কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে, আহত হয়েছেন ৬ জন। সকালে নাটোরের গুরুদাসপুর বাসের ধাক্কায় নসিমনে থাকা ৩ জন নিহত হন। বনপাড়া হালিকুমরুল মহাসড়কের নয়াবাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা নসিমনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন একজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও ২ জনের। এছাড়া আহত ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনন্যা পরিবহনের একটি বাসের চাপায় অটোরিকশার চালক সহ এক যাত্রী নিহত হয়েছেন, গুরুতর আহত ২ জন। পুলিশ জানায়, সকাল ৬টার দিকে টোক থেকে কিশোরগঞ্জগামী একটি বাস বরাচিয়া বাজার চৌরাস্তা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে চালক ও এক যাত্রী নিহত হন, গুরুতর আহত হন আরও ২ জন। সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর থেকে তেলিবাজার অংশে দিন দিন বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। শ্রমিকদের দাবি, বেহাল সড়কই দুর্ঘটনার মূল কারণ। অন্যদিকে সচেতন নাগরিকরা বলছেন, অদক্ষ চালক, বেপরোয়া গতিসহ একাধিক কারণ এসব দুর্ঘটনার জন্য দায়ী। জেলায় গত ৬ মাসে ঘটেছে ১৮৫টি দুর্ঘটনা, প্রাণ গেছে ১১৭ জনের। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন যাত্রীরা। মহাসড়ক নয়, যেন মরণ ফাঁদ। সিলেটের এই সড়কেই শুক্রবার ২ বাসের সংঘর্ষে নিমিষে নিভে যায় ৯টি প্রাণ। নিহতদের সবাই ইউনিক বাসের যাত্রী ছিলেন। তাদের মধ্যে বন্ধুদের নিয়ে সিলেটে ঘুরতে এসেছিলেন সাইফুল ইসলাম। তবে আর ফেরা হয়নি পরিবারের কাছে। মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তার ভাই। ঘুরতে আসছিল ভাইয়ের বন্ধু, আমার বড় ভাইয়ের বন্ধু বান্ধব সবাই। আমার 2 ফ্রেন্ড, ওরা বিমানে চলে যাবে ঢাকাতে। আর আমরা ইউনিক নেই, ইউনিকের 3টা সিট নেই। ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর থেকে তেলিবাজার পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার দুর্ঘটনাপ্রবণ সড়ক। প্রায় এখানে ঘটে বড় দুর্ঘটনা। গত মে মাসেও ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক পিকআপে থাকা 7 শ্রমিকের। চালকদের দাবি, সড়কের বেহাল দশা, মহাসড়কে অবৈধ যান চলাচল দুর্ঘটনার বড় কারণ। রাস্তার তো অবস্থা খুবই খারাপ, ভয়াবহ রাস্তা। যে গর্ত হয়েছে রাস্তার মাঝে খুব মারাত্মক, যে কোনো সময় গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে। রোডের মধ্যে অনেক অবৈধ গাড়িগুলোর কারণে এই দুর্ঘটনা ঘটে। সিএনজি ও টুরিস্টকা অনেকগুলা গাড়ি আছে, তারা বড় গাড়ির লোকে তারা পারাপারি করতে চায়। 90 টাকা 80 টাকা টুল তুলে আমরা তো রাস্তাটা সুন্দর করে দিই, রাস্তা সুন্দর লাগে এই দুর্ঘটনা ঘটে। তবে সচেতন নাগরিকরা মনে করছেন, অদক্ষ চালক, বেপরোয়া গতিসহ একাধিক কারণে এসব দুর্ঘটনা ঘটছে। পুলিশ বলছে, দীর্ঘ যাত্রার কারণে এই অঞ্চলে এসে চালকদের মধ্যে ক্লান্তি আসে। এর ফলেই এলাকাটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। মহাসড়কের 6 লেনের কাজ সম্পন্ন হলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন তারা। ড্রাইভারদের বেপরোয়া চালনা এবং কে কাকে ওভারটেক করে সামনের দিকে চলে যাবে এবং অদক্ষ ড্রাইভার, ফিটনেসবিহীন গাড়ি এবং সর্বোপরি আমাদের রাস্তার যে অবস্থা, এটা চিন্তার বাইরে। যে নিয়মে থাকার কথা সেই নিয়মে থেকে অতিরিক্ত নিয়মে বেপরোয়া গতিতে চালানোর কারণেই এই দুর্ঘটনাটা বেশি। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের কাজ চলমান আছে। কাজ অনেক জায়গায় কিছু কিছু কাজে দৃশ্যমান হয়েছে। এখন এইটে 6 লেনের কাজটা হইলে সড়ক দুর্ঘটনাটা অনেকটাই হ্রাস পাবে। সড়কে নতুন করে আর কোনো প্রাণ না ঝরুক, এমনই প্রত্যাশা সবার। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। একদিনের বেশি সময় ধরে রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 259 জন যাত্রী। গতকাল আটকে পড়া এই যাত্রীদের আবাসিক হোটেলে নেয়ার কথা থাকলেও তাদের কোনো হোটেলে নেওয়া হয়নি, করা হয়নি কোনো খাবারের ব্যবস্থাও। যাত্রীদের মধ্য থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্ট থেকে জানা যায়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট কোনো তথ্য পাননি তারা। এমনকি কখন ফ্লাইট ছাড়বে সে বিষয়েও কোনো তথ্য যাত্রীদের এখনো পর্যন্ত জানানো হয়নি। শুক্রবার ইতালির স্থানীয় সময় সকাল 7:20 দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য রোমের অবতরণের পর উড়োজাহাজটি প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো ঢাকা রুটের ফ্লাইটটি রোম ফিউমিচিনো বিমানবন্দরে 7 ঘন্টারও বেশি সময় ধরে আটকে থাকে।
সকাল 7:30 ইটালি টাইম রোমে বিমানবন্দরে যাত্রা বিরতি নেয় এবং সেইটা বিভিন্ন সময়ে বিভিন্ন ত্রুটির কথা বলে আমাদেরকে 8 ঘন্টা বিমানের মধ্যে অপেক্ষা করায়। ঘন্টার পর ঘন্টা আমরা লাউঞ্জে তো জায়গা পাওয়া যায় না, নর্মাল ফ্লোরে ঘুমাচ্ছে মানুষ, আমরা বসে আছি। দিল্লিতে বসে শেখ হাসিনা এদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, বাংলাদেশের স্বার্থ সমুন্নত রেখে ভারতের সাথে সম্পর্ক রাখবে বিএনপি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি আলোচনায় এই মন্তব্য করেন মন্ত্রী। বলেন, চেতনা বিক্রির রাজনীতি দেশবাসী দেখেছে, সেই চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না। বিএনপি কখনো আওয়ামী লীগ হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চায় বিএনপি। এ নিয়ে তদন্ত চলছে, শিগগিরই ফল পাওয়া যাবে। এছাড়াও ব্যক্তি হিসেবে শেখ হাসিনা ও তার দোসরদের অন্যায়ের বিচার হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনা 71-এর চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে যেয়ে বসে আছে। আমরা বলেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। পুরাতন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না, চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না। অনেকেই নানা অপপ্রচারের মাধ্যমে সরকারের কাজে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, এসব ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে যখন তারেক রহমানের কাজের অংশগুলো দলিল হিসেবে জনগণের হাতে পৌঁছে যাবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের 5 মাসের উন্নয়ন যাত্রা নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। আরও বলেন, সরকারের যে কোনো গাফিলতি হলে তা শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী, আর জনগণের কাছে সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। সরকারের ইতিবাচক বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরাও আহ্বান জানান রিজভী। যারা এই সরকারকে নানাভাবে তার কাজে বাধা প্রদান করছে, তাদের সেই সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হবে যদি সত্যিকার অর্থে তার যে কর্মকাণ্ড এবং তিনি যে জনগণের কাজের প্রতি নিবেদিত, সেটা ডাটা স্ট্যাটিস্টিক্স সহ কোন গ্রন্থ রচিত হলে সেটা একটি দলিল হিসাবে সবার হাতে থাকবে। রাজুকের পরিদর্শক ও ভবন মালিকরা যৌথভাবে অনিয়ম আর দুর্নীতির সাথে জড়িত, এমন মন্তব্য করেছেন রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। জানান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় 240 জনের মধ্যে এখন কাজ করছেন মাত্র 135 জন ইন্সপেক্টর। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংলাপে এসব কথা তুলে ধরেন রাজুক চেয়ারম্যান। জানান, বাড়ি মালিকরা যথাযথভাবে ভবনের নকশা তৈরি করলে অনেকাংশে ভূমিকম্পের ক্ষতি প্রতিরোধ করা সম্ভব। ঘনবসতিপূর্ণ শহরে অল্প সংখ্যক লোকবল নিয়ে প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিয়ে কাজ করা হচ্ছে। এ সময় অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি নিরাপদ ভবন ভূমিকম্পের ক্ষতি কমিয়ে আনতে পারে। ভবন নির্মাণের সময় আইন মানার তাগিদ দেন তারা। পৃথিবীর কোন দেশে এইভাবে পুলিশিং করে বাড়িঘর তৈরি করা হয় সম্ভব? এত সেক্টর, আপনি কোন সেক্টরে যাবেন? এই যে কি বলে সংস্কার যদি বলেন, এই সংস্কারের সেক্টরগুলো রাজুকের জন্য কত বিস্তার, সেটা আমাকে করতে হচ্ছে। সারা দেশের সকল সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হয়, সেই উদ্যোগ গ্রহণ করবে সরকার, এমনটাই বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, পণ্যের কৃত্রিম সংকটের পেছনে দায়ী মজুতদাররা। 1974 সালের বিশেষ ক্ষমতা আইন অনুসারে মজুতদারদের জন্য শাস্তির বিধান আছে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই যারাই পণ্য মজুত করে কৃত্রিম সংকটের সাথে জড়িত, তাদের সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। কৃত্রিম সংকটে এক ধরনের ধরেন মজুতদারি, এই মজুতদারির বিরুদ্ধে আইন আছে এবং যারা মজুতদারি করে, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তা করবেন। নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বন্দরনগরী চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজার ও চট্টগ্রাম সফর ঘিরে চলছে
জোর প্রস্তুতি সর্বত্র সাজরব। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। 2 জেলায় 4টি স্থানে পৃথক কর্মসূচি সফল করতে দিনরাত চলছে কর্মতৎপরতা। রোববার সকালে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন শেষে চট্টগ্রাম আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে ঘিরে বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়িতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফটিকছড়িতে জনসভাস্থলে তৈরি হচ্ছে সুবিশাল মঞ্চ, হেলিপ্যাড, চলছে সাজসজ্জা ও আনুষঙ্গিক কাজ। আমাদের এমপি মহোদয় শপথ নেওয়ার পর আমরা আমাদের প্রধানমন্ত্রীকে পরিচরিতে আমাদের আসার সৌভাগ্য হয়েছে। সকল বাহিনী একসাথে কাজ করছে যাতে এই প্রোগ্রামটাকে অত্যন্ত সুন্দরভাবে করা যায় এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বন্যার্থদের কাছে ছুটে আসতেছেন, আমরাও আমাদের বন্যার্থদের পাশে থাকে তাদের পাশে থেকে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে করতে যাচ্ছি। নেতা কর্মীদেরও খবর নেবে, এলাকার উন্নয়নেরও খবর নিচ্ছে এবং হেফাজতুল ইসলাম আমির সাহেবের সাথেও উনি সাক্ষাৎ করবেন। এটা আমার জন্য এবং ফটিকছড়িবাসীর জন্য অত্যন্ত খুশি। বাঁশখালীতেও চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণের জোর প্রস্তুতি। এরই অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়ার জন্য নির্মিত ঘর পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। মন্ত্রী, এমপি এবং বিএনপি নেতাকর্মীরাও তৎপর। কোথায় কি কর্মসূচি, কিভাবে হবে জনসমাগম, এসব নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বন্যা দুর্গতদের আক্রান্ত বেশি ছিল, তিনি তাদের পাশে এসে দাঁড়ানোর জন্যই এই কর্মসূচি দিয়েছেন। এখানে তিনি 100 জন ব্যক্তিকে তাদের গৃহ মেরামত করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। চট্টগ্রামের 3 জেলা, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের একেবারে উপজেলা পর্যন্ত নেতৃবৃন্দের সাথে, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে উনি ওপেন হাউস মত বিনিময় করবেন। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এবং গণতান্ত্রিক চর্চায় এটি অত্যন্ত বিরল একটি পদক্ষেপ এবং নতুন একটি পদক্ষেপ। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বাস, উন্মাদনা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে। দলীয় কার্যালয়ে বাড়ছে ভিড়। সভা সমাবেশ আর প্রস্তুতি বৈঠকে চলছে দলের প্রধানকে বরণে কর্মপরিকল্পনা। নির্বাচনের পরে প্রথম চট্টগ্রাম সফর আসছেন, আমাদেরকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় উনি দিতে পারবেন। তো এই সুযোগে আমরা আমাদের তৃণমূলের নেতাকর্মীদের সাথে যতটা সম্ভব ততটা উনি কথা বলার চেষ্টা করবেন। এই জন্য সেইভাবে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। মহানগর বিএনপির সকল নেতা কর্মী ওনার আসার পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত উজ্জীবিত। আমরা যেহেতু উনি প্রথমবার আসতেছেন, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। নতুন উদ্যমে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলি আমরা শুরু করব। রোববার সফরে মহেশখালী, বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়িতে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি। দিনের কর্মসূচি শেষে চট্টগ্রামের 5 তারকা হোটেল রেডিসনে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কালুরঘাট বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের সাক্ষী। সেখান থেকে স্বাধীনতার ঘোষণা দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সকালে চট্টগ্রামে আঞ্চলিক তথ্য অফিস ও কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে কার্যালয়গুলোর সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোতে জনবল সংকট সমাধানের পাশাপাশি আধুনিকায়নের প্রতিশ্রুতিও দেন। পরে আগামীকাল প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির কথাও তুলে ধরেন। এটা বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার এই ঘোষণাটা দিয়েছিলেন। এটি একটি ঐতিহাসিক স্থান। এটা কিভাবে রেকটিফাই করা যায়, কিভাবে এটা সংরক্ষণ সুন্দরভাবে করা যায় এবং শত শত বছর যেন এটা টিকে থাকে, সেই বিষয়ে আমাদের যদি যেই সব উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে সেসব উদ্যোগ আমরা নিব। 1.5 ঘন্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে বুড়িমারি পার্বতীপুর রুটে রেল চলাচল। এর আগে সকালে রংপুর রেল স্টেশনের ক্রসিং পয়েন্টে লাইনচ্যুত হয় লালমনিরহাট থেকে বুড়িমারিগামী একটি ট্রেনের ইঞ্জিন ও বগি। এতে বন্ধ হয়ে যায় রংপুরের সাথে কাউনিয়া, লালমনিরহাট, বগুড়ার রেল যোগাযোগ। পরে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি রেখে বাদবাকি বগি সরিয়ে অন্য লাইনে নেওয়া হয়। এরপর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। এদিকে ইঞ্জিন এবং লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ চলমান রয়েছে।
শুধু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে এই শহরকে পরিষ্কার রাখা সম্ভব নয়, দরকার সাধারণ মানুষের সহায়তাও। এমনটাই জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম। সকালে নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব শিরোনামে জনসচেতনতা মূলক বিশেষ সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানে কথা বলেন তিনি। প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এরই মধ্যে 9 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় ঢাকা 18 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, সবাই মিলে একটি পরিবার হয়ে এই শহরকে বাসযোগ্য করার জন্য কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রীর গ্রিন সিটি ক্লিন সিটির প্রতিশ্রুতি বাস্তবায়নে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু শুধু আমাদের যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা আছে, কর্মচারীরা আছে, তারা একা কিন্তু সেটা করতে পারবে না। এখানে আমরা যারা জনগণ আছি, আমাদের সেই জনগণের সম্পৃক্ততা লাগবে। হাতে থাকা ছোট পানির কন্টেনারটা আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফেলি। এই কাজটুকু করে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা নিজেই দেখবেন চলার পথে রাস্তার আশেপাশে কোনো টিস্যু থাকবে না। মাথা গোজার একটি ছোট্ট ঘর, সেটাই হওয়ার কথা ছিল জীবনের সবচেয়ে বড় আশ্রয়। কিন্তু 26 বছর ধরে সংস্কারহীন সরকারি আশ্রয়ন প্রকল্পের সেই ঘর এখন নতুন দুর্ভোগ। বলছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়াবাড়ি সরকারি আশ্রয়ন প্রকল্পের কথা। জরাজীর্ণ ঘরে সামান্য বৃষ্টিতেই পানি পড়ে, ভিজে যায় বিছানা, কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র। বছরের পর বছর এমন অনিশ্চয়তার মধ্যেই বসবাস করছেন বাসিন্দারা। পদ্মার ভাঙনে সব হারিয়ে সরকারি আশ্রয়ন প্রকল্পে মাথা গোজার জায়গা পেয়েছিলেন রফিজা বেগম। স্বামী নেই, সন্তানরাও আলাদা। ছোট্ট এই ঘরেই একা বসবাস তার। কিন্তু সেই আশ্রয় এখন নতুন দুর্ভোগের নাম। টিনের চালের ছিদ্র দিয়ে পানি পড়ায় পলিথিন দিয়ে কোনো মতে দিন কাটাচ্ছেন তিনি। টিন নাই, কাঠ নাই, একবারে শেষ। বৃষ্টি আসলে যে কাপড় টাপড়, এই যে কাগজ টাগজ মুড়ে দিয়ে থাকি। শুধু রফিজা বেগমই নন, বৃষ্টি এলেই একই দুর্ভোগে পড়ে পুরো আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। জোড়াতালি দিয়ে কোনো মতে বসবাস করছেন তারা। সরকারি আশ্রয়ন প্রকল্পের উদ্দেশ্য ছিল ভূমিহীন ও অসহায় মানুষের নিরাপদ আবাস নিশ্চিত করা। অথচ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেই আশ্রয়নই এখানকার শতাধিক পরিবারের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাসিন্দাদের প্রশ্ন, এত বছরেও কেন তাদের দুর্দশা দেখার কেউ হলো না। আশ্রয় নিচ্ছি, খুবই অসহায়। গন্ডা যদি ছাইড়ে দিত আমাকে, তো তাকে জন্য দোয়া করতাম। বৃষ্টি এলে আমাদের নাক দিয়ে পানি যায়, নাক দিয়ে গাল দিয়ে পানি যায়। ওই তো শুকনো শুকলটাই রাখুন লাগে, আমরা থা পারতেছি না আর কি। 2000 সালের দিকে হরিরামপুর উপজেলার দিয়াবাড়ি আশ্রয়ন প্রকল্পে 100টি পরিবারকে পুনর্বাসন করা হয়। কিন্তু 26 বছরেও ঘরগুলো আর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বাসিন্দাদের অভিযোগ, জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি দপ্তরে বারবার জানিয়েও মেলেনি কার্যকর উদ্যোগ। পানি পরে আমরা তখন নির্ভয় মধ্যে পড়ে গেছি, যেহেতু এ জায়গায় প্রশাসনের লোক যেই হোক এটা কোনো করতেছে না, তদন্ত যদিও করে কোনো কাজ হইতেছে না। প্রধানমন্ত্রীর কাছে আমাকে এইটাই অনুরোধ যে আমাকে গাড্ডা মেরামত করে দেখো, আমরা 500 লোক বসবাস করতে পারতেছি না। তবে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। কেউ ব্যক্তিগতভাবে যদি আসে যে আমি ঘরটি মেরামত করতে পারছি না, অবশ্যই সরকার তার পাশে থাকবে। তারা যেন অবশ্যই স্থানীয় প্রশাসনে একটি আবেদন করে ঘর নির্মাণ অথবা নতুন ঘরের চাহিদা জানিয়ে সরকার তার সাধ্যমতো অবশ্যই চেষ্টা করবে। শুধু ঘরই নয়, আশ্রয়ন প্রকল্পে যাওয়ার একমাত্র সড়কটিও এখন চলাচলের অনুপযোগী। ভাঙাচোরা রাস্তায় সামান্য বৃষ্টিতেই কাদায় পিচ্ছিল হয়ে পড়ে, ফলে চরম দুর্ভোগে যাতায়াত করেন বাসিন্দারা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর দাবি, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যানের ধারণা, বিমান হামলা চালিয়ে যুদ্ধের লক্ষ্য অর্জনের সম্ভাবনা কম। অন্যদিকে অস্ত্র সংকটের তথ্য ফাঁস হওয়ায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শঙ্কা, এতে আলোচনার টেবিলে দুর্বল হবে দেশটির অবস্থান। ইরানের প্রেসিডেন্টের দাবি, যুদ্ধের মাধ্যমে তাদের দেশকে ভেঙে ফেলার মার্কিন পরিকল্পনা সফল হয়নি।
অন্তর্বর্তী যুদ্ধবিরতির মধ্যেই ইরানে হামলা চালিয়ে নতুন করে যুদ্ধের যে শঙ্কা তৈরি করেছিল যুক্তরাষ্ট্র তা আপাতত থেমেছে। চুক্তি কিংবা সমঝোতা ছাড়াই অনেকটা নীরবে অভিযান বন্ধ রেখেছে মার্কিন বাহিনী। গণমাধ্যম সিএনএনের খবর, মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের স্থায়ীভাবে এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খোঁজার তাগিদ দিয়েছেন দেশটির জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কিন। সামরিক বাহিনীর সর্বোচ্চ পদধারী এই সেনা কর্মকর্তার শঙ্কা, ইরানে আরও জোরালো হামলার যেসব পরিকল্পনা করা হচ্ছে সেগুলো হিতে বিপরীত হতে পারে। কেবল বিমান হামলা চালিয়ে যুদ্ধের লক্ষ্য অর্জন সম্ভব নয় বলেও মত তার। এরই মধ্যে ইস্যুতে সিআইএর পরিচালক, পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট সহ মন্ত্রিসভার অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব দূরপাল্লার মিসাইল ও ইন্টারসেপ্টর সংকটের খবর প্রকাশ করে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। অস্ত্র ভাণ্ডারে সংবেদনশীল এই তথ্য ফাঁস হওয়ায় ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের দাবি, এর মধ্যে তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি, এমনকি তাদের জেলে ভরার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। একই সময় ইরানের প্রেসিডেন্ট দাবি করেছেন তাদের দেশকে ধসিয়ে দিতেই যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু জনগণ ঐক্যবদ্ধ হয়ে শত্রুদের সেই প্রচেষ্টা নস্যাৎ করেছে। আমরা এই যুদ্ধ শুরু করিনি, আমরা আলোচনার টেবিলেই ছিলাম। তাদের ধারণা ছিল ইরান ভেঙে পড়বে, কিন্তু জনগণ আমাদের পাশে অটল ছিল, আর তাই আমরা এখন পর্যন্ত টিকে রয়েছি। হামলা পাল্টা হামলা বন্ধ থাকলেও অবশ্য স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধে এখনো আশার কথা শোনাতে পারছে না মধ্যস্থতাকারীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কয়েদিদের সংঘর্ষে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে শ্রীলঙ্কার একাধিক কারাগারে। মৃত্যু হয়েছে কমপক্ষে 3 বন্দীর, আহত অন্তত 23 জন। জেল থেকে পালিয়েছে প্রায় অর্ধশত কয়েদি। সহিংসতার পেছনে মাদক চক্রগুলোর দ্বন্দ্বকে দায়ী করছে কর্তৃপক্ষ। তবে অতিরিক্ত বন্দির চাপ আর বিচারাধীন মামলার দীর্ঘজটে এই সংকট তৈরি হয়েছে বলে দাবি মানবাধিকার কর্মীদের। বাইরে নয়, কারাগারের ভেতরেই যেন বিস্ফোরিত হচ্ছে শ্রীলঙ্কার অপরাধ জগতের সংঘাত। একের পর এক জেলে দাঙ্গা, সংঘর্ষ, প্রাণহানি। কারাগারের ভেতর তুলকালাম, কেউ উঠছেন ছাদে, কেউ ছুটছেন খোলা জায়গায়। বন্দীদের পাথর নিক্ষেপে কোণঠাসা কারারক্ষীরা। কোথাও নিরাপত্তা বেষ্টনী ভেঙে কয়েদিদের বের হওয়ার চেষ্টা। শুক্রবারের এই দৃশ্য শ্রীলঙ্কার নেগম্বো কারাগারের। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও দাঙ্গা নিয়ন্ত্রণকারী বিশেষ বাহিনী। টিয়ার গ্যাস ছুড়েও বেগ পেতে হয়েছে সংঘাত বন্ধে। এর আগে রাজধানী কলম্বোর নিউ ম্যাগাজিন কারাগার থেকে বেরিয়ে পড়ে প্রায় 40 বন্দী। পুলিশের অভিযানে নিহত হয় 1 জন। কুরুভিতা কারাগারে আরেক দাঙ্গায় প্রাণ যায় আরও 2 জনের। 2 ঘটনায় আহত 23 জন হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি মাহারা কারাগারেও ঘটেছে প্রাণঘাতী সংঘর্ষ। 1 মাস আগেই নেগম্বো জেলের সংঘর্ষে 10 কারা কর্মকর্তা ও 20 বন্দী নিহত হন। কর্তৃপক্ষের দাবি, এসব সহিংসতার নেপথ্যে রয়েছে মাদক চক্রগুলোর দ্বন্দ্ব। কারা ব্যবস্থা দুর্বল করতে পরিকল্পিত ষড়যন্ত্রের আশঙ্কাও করছে প্রশাসন। গোয়েন্দা তথ্য ও তদন্ত প্রতিবেদন থেকে সন্দেহ করার মতো যথেষ্ট কারণ রয়েছে। কারাগারে ঘটে যাওয়া সব ঘটনা সামগ্রিকভাবে দেখলে কারাগার ব্যবস্থাকে দুর্বল করার একটি পরিকল্পিত প্রচেষ্টার ইঙ্গিত পাওয়া যায়। তবে পূর্ণাঙ্গ তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে। তবে শুধু অপরাধ চক্রের দ্বন্দ্ব নয়, সাম্প্রতিক অস্থিরতা নতুন করে সামনে আনছে শ্রীলঙ্কার কারাগারগুলোয় অতিরিক্ত ভিড়ের বিষয়টি। মাত্র 10,000 বন্দির ধারণ ক্ষমতার কারাগারগুলোতে বর্তমানে বন্দির সংখ্যা 39,000-এর ওপর, অর্থাৎ প্রায় 4 গুণ বেশি। বন্দীদের বড় একটি অংশই বিচারাধীন। দেশটিতে বর্তমানে 10 লাখের বেশি মামলা বিচারাধীন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মামলার জট কমাতে সুপ্রিম কোর্টের বিচারকদের মেয়াদ 2 বছর বাড়াতে সংবিধান সংশোধনের পরিকল্পনা করছে সরকার। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।